মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের জন্য কাঁদলেন দেশের লাখো মানুষ। গণহত্যার বিচার ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। রিফর্ম নিয়ে জনমত তৈরিতে কাজ করছে কমিশন। চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় একজন শনাক্ত, শাহবাগ থানায় মামলা। ফ্যাসিবাদের দোষরা জড়িত বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ। মুসলিমদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এ পর্যন্ত ৩ জন নিহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক আদালতে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার নিশ্চিত এবং ফিলিস্তিনিদের ওপর নিধনযোগ্য বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপের দাবিতে পালন হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। গাজাবাসীর কষ্টের কথা স্মরণ করে মোনাজাতে অঝরে চোখের জল ফেলেন লাখো জনতা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দল, আলেম ওলামা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানমুখী কর্মসূচিতে আসা মানুষের কণ্ঠে ছিল অসহায় ফিলিস্তিনিদের জন্য হাহাকার আর জায়ানবাদী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিচারের দাবি। লাখো জনতার উপস্থিতিতে রাজধানী শহর যেন পরিণত হয় একখণ্ড ফিলিস্তিনে। গাজা থেকে ঢাকা, দূরত্ব যতই হোক, সকল মুসলিমের হৃদয়ের বন্ধন অটুট রাখার পাশাপাশি ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি বিশ্ব দরবারে পৌঁছানোই সোহরাওয়ার্দী উদ্যানে আসা লক্ষ্য জনতার। জল মত নির্বিশেষে আমরা প্যালেস্টাইনের জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। ফিলিস্তিন আর বাংলাদেশের মানুষের হৃদয় এক প্রাণ, তাই আমরা আজকে দেখতে পেলাম। তাদের উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে নিঃশেষ করে দেওয়া। এই জন্য তারা মহিলা শিশুকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করব আর এই জাতিসংঘের কাছে আমরা বিচার চাই। জনতাকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার আহ্বান জানান বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর আজহারির তোলা স্লোগানে গর্জে ওঠে জনসমুদ্র, উঠতে থাকে ফিলিস্তিনের পতাকা। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। সমাবেশে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হলেও তারা কোনো বক্তব্য দেননি। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরোধী নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবশেষে মুফতি আব্দুল মালেকের পরিচালনায় শুরু হয় মোনাজাত, যেখানে মহান স্রষ্টার দরবারে অসহায় গাজাবাসীর জানমাল রক্ষায় অশ্রুজলে সিক্ত হন লাখো জনতা। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার বাংলাদেশি মুসলমানরা আজ ঐক্যবদ্ধ একটি ইস্যুতে, তারা স্বাধীন ফিলিস্তিন দেখতে চায়। তারা জাতিসংঘ, ওআইসি সহ বিশ্বের সকল সংস্থাকে এই গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন কয়েক লাখ মানুষ। মিছিল থেকে গাজার পক্ষে অবস্থান এবং ইসরায়েলের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন উজ্জীবিত জনতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলমত নির্বিশেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন তৌহিদি জনতা। এ সময় মূল সমাবেশের স্থলে স্থান সংকুলন না হওয়ায় আশেপাশের সড়কে অবস্থান নেন ধর্মপ্রাণ মানুষ। এসইউ সেলিমের প্রতিবেদন। ফিলিস্তিনের গাজার পক্ষে অবস্থান ও ইসরায়েলের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে মার্চ ফর গাজা অনুষ্ঠানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে সব শ্রেণী পেশার মানুষ। এ সময় যাত্রাপথের ক্লান্তি ও তীব্র গরম উপেক্ষা করে নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলে জনতা। দলমত নির্বিশেষে দল বেঁধে মানুষ এসেছে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে। এক পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকাও হয়ে ওঠে জনসমুদ্র। সবার কণ্ঠে ছিল ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
আমরা চাই গাজাকে সারা বিশ্বব্যাপী একত্রিত হয়ে আমাদের আবেদন গাজাকে মুসলমানদের কান্ট্রি হিসেবে থাকতে হবে, ইহুদি মুক্ত গাজা থাকতে হবে। এই ইসরায়েলের প্রতিবাদ জানানোর জন্য, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আজকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছি। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুসলমান হিসেবে সবার প্রধান দায়িত্ব মনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে মানুষ। মুসলমান নিধনে ইসরায়েল এখন মাতোয়ারা। আমরা বাংলাদেশ থেকে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলকে যে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, গাজার ভাইয়ের আমাদের ভাই, আমাদের বোন, এইভাবে ইসরায়েলি বর্বরতায় আমাদের ভাই বোনদের মেরে ফেলতেছে, আমাদের আল-আকসা ওরা কেড়ে নেবে, আমাদের শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত এটা আমরা মেনে নিতে পারি না। সমাবেশ শেষে অসংখ্য মানুষ গুলিস্তান, এলিফ্যান্ট রোড, শাহবাগ, কারণ বাজার, ফার্মগেট হয়ে প্রচণ্ড গরম উপেক্ষা করে পায়ে হেঁটেই বাড়ি ফিরেছেন। সবার মুখে ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান। সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মার্চ ফর গাজায় অংশ নিতে ঢাকার রাজপথে ছিল লাখো মানুষের ঢল। রাজধানী ছিল অন্যদিনের চেয়ে একদম আলাদা, যেন ভিন্ন এক ঢাকা। মেট্রোর পাশাপাশি ঢাকার ব্যস্ততম বেশ কিছু সড়কে ছিল মানুষ ও যানবাহনের ব্যাপক জট। ফিলিস্তিনিদের প্রতি মানুষের প্রবল সমর্থন, ভালোবাসা ও সহমর্মিতা জানান সবাই। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। গাজা থেকে প্রায় ৫,৫০০ কিলোমিটারের দূরের শহর ঢাকা, কিন্তু সেই শহরটিও হয়ে ওঠে এক টুকরো ফিলিস্তিন। ইসরায়েলের নির্মম গণহত্যার শিকার গাজাবাসী প্রতি সমর্থন, ভালোবাসা ও আন্তরিক সহমর্মিতা জানায় বাংলাদেশের আপামর মানুষ। বিশ্বের বর্বরতম আর্মেনীয় আর বসনিয়া গণহত্যার ১বিংশ শতাব্দীর সংস্করণ যেন ফিলিস্তিনের উপর চালানো ইসরায়েলি বর্বরতা। এর প্রতিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে মেট্রো রেলে ছিল মানুষের উপচে পড়া ঢল। ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত এই জনসমাগমে তিল ধারণের জায়গা ছিল না সোহরাওয়ার্দী উদ্যানে। শনিবার দুপুরের আগেই পুরো উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। সোহরাওয়ার্দীতে জায়গা না পেয়ে রমনা পার্ক সহ আশেপাশের এলাকায় অবস্থান নেন অনেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনস্রোত মিলিত হয় রাজধানী ঢাকায়। শহরের সব রাজপথে ছিল গাজার প্রতি সমর্থন জানানো মানুষের ভিড়, যেন ভিন্ন এক ঢাকা। সড়কে নেমে আসা সব মানুষের কাছে ফিলিস্তিনের পতাকা, হৃদয়ে গাজাবাসীর জন্য সহমর্মিতা। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের প্রবল সমর্থন ও ভালোবাসা দেখেছে পুরো বিশ্ব। শেষ বিকেলের নির্মম পরিবেশও যেন একাত্মতা প্রকাশ করছে গাজার নির্যাতিত মানুষের সঙ্গে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। তারা জানান, সংস্কার কমিশনের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো 2টি মোটিফে আগুন দিয়েছে একজন ব্যক্তি। তিনি কালো টি শার্ট ও বাদামি প্যান্ট পরিহিত ছিলেন। চারুকলা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে পুলিশ। মোটিফ পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ক্ষণ গণনার দূরত্বে বাংলা নববর্ষ বরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিতে দিন রাতের পরিশ্রম চলছে চারুকলা প্রাঙ্গণে। এর মধ্যেই একবারে শেষ মুহূর্তে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শনিবার ভোর 5টার দিকে এবারের আনন্দ শোভাযাত্রার প্রধান মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল স্বৈরাচারের খেতাব পাওয়া শেখ হাসিনার অবয়বে। আমাদের মূল যে ছিল যে ফ্যাসিস্ট সরকারের যে মুখায়ব, সেটা পুরোপুরি পুড়ে গেছে। যাদের আসলে ভালো লাগছে না এবছরের বর্ষবরণ উদযাপনের যাবতীয় কর্মকাণ্ড, তো আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র এখানে আছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। তদন্ত নামে গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা। ঘটনাস্থলে যান ডিএমপি কমিশনার, তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো শার্ট পরা একজন আগুন দেয় আনন্দ শোভাযাত্রা ফ্যাসিস্টের প্রতিকৃতিতে। এদিকে শাহবাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা এটা মনে করি যে এই ফেসিবাদের যারা দোসররা আছেন তাদের উস্কানিতেই বা তাদের মাধ্যমেই এই ফেসিবাদের মুখাকৃতিটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শান্তির প্রতীক হিসাবে যেটি পায়রা আছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পুড়িয়ে দেওয়া মোটিভ দুদিনের মধ্যে আবারও নির্মাণের কথা জানান আনন্দ শোভাযাত্রা আয়োজকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসররা বাংলা বর্ষবরণের মোটিভ পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দুষ্কৃতিকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। বৈশাখী আয়োজন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এবং ঘটনা যারাই ঘটিয়েছে চারুকলাতে তারা হয়তো আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে। উৎসবের সংখ্যা এবং স্কেল দুইটাই এবার কিন্তু অনেক বেশি এবং মানুষের স্বতঃস্ফূর্ততাও বেশি। আমি মনে করি এটাই এই যে আমরা একটা ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক উৎসব করছি, এটাই বোধহয় এবার উৎসবের একটা বড় দিক বা বড় চিহ্ন বলা যায়। একদিন পরই বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর বৈশাখের চাহিদাকে পুঁজি করে বাজারে লাগামহীন ইলিশের দাম। ক্ষুব্ধ ক্রেতাদের দাবি, ইলিশ যতটা না সংস্কৃতির দাবিদার তার চেয়ে বেশি ব্যবসায়িক কৌশলের ফসল, আর দাম দিনে বরাবরের মতো সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। নববর্ষে আদিকাল থেকে বাঙালির ঘরে সাধ্যমতো ভালো খাবারের প্রচলন ছিল, ইলিশ নয় বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আভমান কাল ধরে পান্তা বরাবরই বাঙালির ঐতিহ্যবাহী খাবার। এটি কখনোই নববর্ষের প্রথম দিনেই সীমাবদ্ধ ছিল না। ৮০-র দশক থেকে পান্তা ইলিশের প্রবর্তন হলেও নববর্ষের প্রথম দিনে আদিকাল থেকেই বাংলার ঘরে ঘরে সাধ্যমতো ভালো খাবার পরিবেশনের চল ছিল। ৯০-এর দশকে পান্তা ইলিশ হয়ে ওঠে নববর্ষে বাঙালিদের কাছে পরম আরাধ্য, আর এ চাহিদাকেই সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাকে জিম্মি করে ইচ্ছে মতো বাড়ায় দাম। ইলিশের দাম অনেক বেশি, সবসময় তো বেশি থাকে, এবারেও অনেক বেশি। কেজি ২৫০০-২২০০। ৪,০০০ টাকা কেজি জিজ্ঞাসা করেন। ৩ কেজি সামথিং হবে ৫,৭০০। ঐতিহ্য আকারে হয়ে গেছে বাংলাদেশে বাঙালির জাতি হিসেবে। এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে কেজিতে দাম বেড়েছে অন্তত ১,০০০ টাকা। ইলিশের আকার ১ কেজি ছাড়ালেই দাম ২,০০০ টাকার বেশি। ৮০০ থেকে ৯০০ গ্রামের সাইজ মিলবে ১৭০০ টাকায়। গত ২ বছর আগে ইলিশ মাছ ৩,০০০ ৩,৫০০ টাকা বিক্রি হয়েছে। কেজিতে ৫০০-৭০০ টাকা বেশি আছে, বুঝছেন? যেহেতু এটা পদ্মার মাছ অরিজিনাল একদম কাঁচা মাছই কম হয়, অনেক বেশিরভাগ কোলেস্ট্রল দিকেই মনে করেন চলতেছে, না আরো ভাগ হলো, আরো দাম থাকলো। বাঙালির সংস্কৃতির পুরো ভাগই যেহেতু কৃষির সঙ্গে সম্পৃক্ত, তাই পান্তাই ছিল সবচেয়ে সহজলভ্য। তাই উৎসব সর্বজনীন করতে ইলিশ বাদ দিয়ে অন্য খাবারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই কৃষি গবেষক। বিভিন্ন স্টাইলের ভর্তা কিন্তু আছে এবং অন্য মাছ দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে রান্না করে পহেলা বৈশাখে আমেজ দিয়ে আসতে পারতাম। সেটা যদি করতাম শুধুমাত্র ইলিশকে কেন্দ্র না করে, তাহলে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো আছে তারা কিন্তু গিয়ে একটা পান্তা অন্য ভর্তা দিয়ে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করত। বাংলা নববর্ষের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক অনুষ্ঠান ছিল আমানি। এটি ছিল নববর্ষে কৃষকের নিজস্ব আয়োজন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিজু উৎসব উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শনিবার সকালে ঢাকার বেইলি রোডে এই শোভাযাত্রায় অংশ নেন পাহাড়ি জনপদের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। হাতে ছিল রঙিন পতাকা, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তারা অংশ নেন শোভাযাত্রায়। বেইলি রোডের পুরনো সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। আয়োজন করা হয় গান, নাচ ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনীর। পাহাড়ি নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছরই বিজু, সাংগ্রাই, বৈশুক, বিশু ও বাকুল উৎসব একসাথে বিজু উৎসবে রূপ নেয়।
চাকমাদের হচ্ছে বিজু উৎসব ফুল বিজু হিসেবে উদযাপন করা হয়, এটা আমরা প্রতি বছরই পালন করে থাকি। সব সময় সবার সাথে দেখা হয় না, এই বিজু উৎসবে সবার সাথে দেখা হয় এবং আমরা এখানেই আমাদের গ্রামে যেভাবে পালন করে আমরা ঠিক সেভাবে পালন করার চেষ্টা করি। আমরা আজকে যে ফুল বাঁচিয়ে দিলাম এটার একটাই উদ্দেশ্যতে আমাদের অনাগত দিনগুলি যেন ভালোভাবে আছে। ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। গত 16 বছর যারা দেশে ফ্যাসিজম কায়েম করেছে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক। জুলাই অভ্যুত্থানে চলাকালে নৃশংসতায় জড়িতদের মধ্যে যাদের আটক করা হয়েছে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে যাবে বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছে, দুবাইতে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, তাদের থেকে টাকাটা নিয়ে আসে। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে পুরান ঢাকার বেশ কিছু ভবন। মাঝারি মাত্রায় ভূমিকম্প হলে এসব ভবন হতে পারে বহু মানুষের মৃত্যুর কারণ। সব জেনেও এসব ভবন ভাঙার বিষয়ে কর্তৃপক্ষ কেন উদাসীন তা জানেন না পুরান ঢাকাবাসী। আর রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বললেন, হেলে পড়া ভবনের বিষয়ে জানা নেই, তবে জানমাল রক্ষায় অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মুন্নির বিশেষ প্রতিবেদন। পুরনো ঢাকার হরমোহনশীল স্ট্রিটের 5 তলা বাড়িটি কয়েক বছর ধরে পশ্চিম দিকে হেলে আছে। চরম ঝুঁকিপূর্ণ ভবনটিতে তারপরও বাস করছে কয়েকটি পরিবার। প্রাণীর ঝুঁকি নিয়ে কেন তারা এখানে বসবাস করছেন তার কারণ অজানা। এই নিয়ে কথাও বলতে রাজি নয় কেউ। এর পাশেই আরেকটি 5 তলা ভবন। ভূমিকম্প বা অন্য কারণে হেলে পড়া ভবনটি ধসে পড়লে জানমাল দিয়ে তার মাসুল গুনতে হবে এই ভবনসহ আশপাশের মানুষদের। এই বিল্ডিং ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনারা সবাই সরকার দেবেন, আমি ক্যালকুলেটার বুঝছেন, আমি চাকরি করি দিই। ঝুঁকিপূর্ণ থাকলেও এখানে প্রতিপক্ষে দেখবে, এটা দেখে ওরা ডিসিশন নেবে। এই ভবনের দক্ষিণ পাশে জামিলা খাতুন স্কুল, যেখানে অধ্যয়ন করছে কয়েক হাজার শিক্ষার্থী। হেলে পড়া ভবনের কারণে সবসময় আতঙ্ক বিরাজ করে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। এ নিয়ে নগর কর্তৃপক্ষ কেন উদাসীন তা জানা নেই কারো। আমাদের স্কুলের পিছনে বিল্ডিংটা যা আছে ওটা যদি আমাদের স্কুলের উপরে পড়ে তাইলে এটা স্কুলের ক্ষতি হইব, জানি সরকার জানি এটার ব্যবস্থা নেয়। এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে লেখাপড়া করবে, তাদের জীবনের নিরাপত্তা তো আমাকে দিতে হবে। আপনারা ভবন ভেঙে নতুন ভবন করেন। ভবন হেলে পড়ার খবর জানার নেই দাবি করে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, খতিয়ে দেখে এই বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পুরান ঢাকার বেশিরভাগ রাস্তাগুলি অত্যন্ত সরু, যে কোনো দুর্যোগের সময় সে রাস্তাগুলিকে উদ্ধার কার্যক্রম করা হলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং হেলেপাড়া যেসব ভবনগুলি রয়েছে সেটা যদি আমাদের নজরে আসে, সেটা আমাদের যে অথরাইজ অফিসার রয়েছে তার নেতৃত্বে যে টিম রয়েছে তারা সেটা ইন্সপেকশন করবে, প্রয়োজনে ঝুঁকি হ্রাস করার জন্য সেখানে সিলগালার ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান বলেন, পুরানো ঢাকায় অনেক পরিত্যক্ত ও অতি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যা যে কোনো সময় বড় বিপর্যয়ের কারণ হতে পারে। কালক্ষেপণ না করে দ্রুত এসব ভেঙে ফেলা উচিত। পুরান টাউনের যেই বিল্ডিং, এগুলা অনেক বিল্ডিং আছে 100 বছরের বেশি পুরনো, এবং এই বিল্ডিংগুলো আস্তে আস্তে কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে বসবাসের অযোগ্য, নর্মাল বসবাসের অযোগ্য। রাজধানীর সার্বিক চিত্র বিবেচনায় মাঝারি ধরনের ভূমিকম্পেই ঢাকা শহর মৃত্যু নগরীতে পরিণত হতে পারে বলে সতর্ক করে দেন তিনি। এই পুরান টাউনের এই বিল্ডিংগুলা ইমিডিয়েটলি এগুলা ডেমোলিশ করে এখানে নতুন বিল্ডিং করা উচিত। ভূমির গঠনগত কারণে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মাঝারি এবং খুলনাকে কম ঝুঁকিপূর্ণ ধরা হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ওয়াকফ আইন বাতিলের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া জঙ্গিপুর, সুতি শমশেরগঞ্জ এলাকায় বিএসএফ মোতায়েন করা হয়েছে।
এদিকে ওয়াকফ আইন সংশোধনী ঘিরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের থেকেও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী আইন পাশের প্রতিবাদে সহিংস হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য। শুক্রবার কলকাতার চাপদানিতে পুলিশ ফাঁড়ির পাশে হিন্দুদের পতাকা নামানোর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় দুর্গা মণ্ডপ ও রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করে বিক্ষোভকারীরা। একই সঙ্গে কয়েকটি হিন্দু বাড়িঘর ও দোকানপাট লুটপাট সহ আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ মুসলিমরা। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আটক করা হয় শতাধিক বিক্ষোভকারীকে। মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 300 সদস্য মোতায়েনের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ক্ষুব্ধ মুসলিমরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার আমতলা চৌরাস্তা অবরোধ করলে অচল হয়ে পড়ে 117টি জাতীয় সড়ক। এর দুদিন আগে রঘুনাথগঞ্জ থানার উমরপুর পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় 163 ধারা জারি সহ মিছিল, মিটিং ও জামায়াতে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সামগ্রিক চিত্র বিবেচনায় পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ওয়াকফ আইন ঘিরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি স্বরূপ। ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। এদিকে উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ বিতর্কিত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার তোড়জোড় শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বৈশাখী উৎসব ঘিরে আনন্দে মুখর পাহাড়ি এলাকা। নিজস্ব রীতি ও ঐতিহ্য মেনে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছেন পাহাড়িরা। চাকমাদের ফুলবিজুর মধ্য দিয়ে শনিবার উৎসবের সূচনা হয়। এরই মধ্যে পাহাড়ের পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন শর্মা। রাঙামাটির কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানের মধ্য দিয়ে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই ও ত্রিপুরাদের বৈশাখ উৎসব শুরু হয়েছে। পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল ও নিমপাতা সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন তারা। সবাই মিলেমিশে সুন্দরভাবে চলতে পারে। বিগত বছরের দুঃখ, বেদনা, গ্লানি এগুলো ভুলে গিয়ে নতুন বছরের নতুন উদ্যোগে কাজ করার, দেশ সেবা করার, দেশের জন্য কাজ করার তারা প্রস্তুতি নিয়ে থাকে। নতুন বছরকে তারা উদযাপন করে থাকে। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে তচঙ্গ সম্প্রদায়ের 3 দিনের ঐতিহ্যবাহী বিশু উৎসব। দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ফুলে নতুন বছরের শুভকামনা করা হয়। আমরা ফুল ভাসাতে আসছি বান্দরবান সাঙ্গু নদীর পাড়ে। পুরাতন বছরের দুঃখ, ক্লান্তি, কষ্ট সবকিছুকে নদীতে ভাসানোর জন্য আমরা জলবিদ্যুৎ উদ্দেশ্য করে আজকে এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই ফুল বিশুর দিনে এখানে সবাই আসা। চাকমা সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে খাগড়াছড়ির চেঙ্গি নদী ও বিভিন্ন ছড়া খালে ফুল দিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে পূজা করেন। খুব একটা অন্য বছরের তুলনায় খুব একটা আনন্দের সাথে আমরা এই বিজু উপভোগ করতে চলেছি। অতীতে দুঃখ, কষ্ট, ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। পাহাড়ে বর্ণিল বর্ষবরণের মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তারা। শারমিন শর্মা, মোহনা সংবাদ। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদীর গুরুত্বপূর্ণ 10 কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস। এতে বাণিজ্য নগরী হিসেবে পরিচিত শেকের চর, বাবুরহাট ও মাধবদী অঞ্চলকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরকার বিষয়টি বিবেচনায় না নিলে প্রভাব পড়তে পারে ব্যবসা বাণিজ্যে। রেজাউল করিমের প্রতিবেদন।
2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয়ে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার মধ্যে সিলেট অভিমুখে নরসিংদী অংশে গুরুত্বপূর্ণ 52 কিলোমিটার এলাকা। তবে নরসিংদী অংশের ব্যবসায়িক এলাকা শেখেরচর, বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে জেলার প্রবেশ মুখ শিমুলতলা থেকে বাঘাটা পর্যন্ত 7.2 কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে। মাধবদী বাবুরহাটকে কেন্দ্র করে অর্থনৈতিক যে একটা বিপ্লব ঘটেছে, এটা একটা মুখ থুবড়ে পড়ে যাবে। বাবুরহাট মাধবদী শেখেরচরকে বাদ দিয়ে যে বাইপাস করা হচ্ছে, আমরা এই বাইপাসের ঘোর বিরোধী। বাইপাস নির্মাণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রেতারা মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে। হাজার হাজার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হব। দেশীয় কাপড়ের মোট চাহিদার 70% পূরণকারী বাবুরহাট মাধবদীকে উপেক্ষা করে বাইপাস নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি ব্যবসায়ীদের। আমলারা অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে বাইপাসটা করে নিয়েছে। রাস্তাটা যেন আমাদের মাধবদী শেখেরচর হয়ে যায়। এদিকে সড়ক বিভাগ বলছে বাক সরলীকরণের পাশাপাশি যানজট উপেক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসক জানিয়েছে এ অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে সরকার। এই প্রকল্পটি বিদ্যমান সড়কে যদি 4 লেন উন্নীত করা যায় তাহলে মাধবদী শেখেরচর বাজারের যে ঐতিহ্য রয়েছে সেটা ঠিক থাকবে, সময় কমবে, যানজট কমবে এবং সর্বোপরি নরসিংদীর মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। যে বাইপাসটা হবে এটা একটা এক্সপ্রেস হয়, এখানে কোনো গাড়ি থামবে না, সুতরাং ব্যবসা সংকুচিত হওয়ার কোনো কারণ নেই। 6 লেন সড়ক নির্মাণের অর্ধেক খরচেই বর্তমান মহাসড়কটি যথাযথ প্রক্রিয়ায় নির্মাণ সম্ভব ছিল বলে অভিমত বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ফেনীতে বিস্তীর্ণ মাঠে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। এবছর জেলার উপকূলীয় চরাঞ্চলে 221 হেক্টর পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনী জেলার বিভিন্ন উপজেলার উপকূলীয় চরাঞ্চলে বিস্তীর্ণ সবুজ মাঠে এখন হলুদের সমারোহ। কৃষি কর্মকর্তাদের পরামর্শে সোনাগাজীতে 130, ফেনী সদরে 30, ছাগলনাইয়ায় 15, ফুলগাজীতে 20, দাগনভূঞায় 11 ও পরশুরাম উপজেলায় 12 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। সূর্যমুখী ফুল থেকে ভোজ্য তেল, খৈল ও জ্বালানি পাওয়া যায়। তাছাড়া গরু মহিষের চারণভূমিতে সূর্যমুখী আবাদ করায় এখানে বিনোদন প্রেমী মানুষের আনাগোনা বেড়েছে। চাষাবাদের নিয়ম সবগুলো আমি জানি এবং করতেছি। বিগত 8 বছরে ভালো ফসল পাইছি। আমাদের 50,000 টাকার মতন খরচ হয়ে গেছে। বিক্রি করলে ধরেন না, এগুলা বিক্রি করলে লাখ 20,000 টাকার মতন বিক্রি হবে আশা করি। ইনশাআল্লাহ আগামীতে আমিও সূর্যমুখী আমার করার উদ্যোগ আছে। ইনশাআল্লাহ সামনের দিকে এই পুরো মাঠে করার চিন্তা ভাবনা আছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এবার 430 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে কৃষি বিভাগ। বীজের দাম বেশি হওয়ায় কৃষকরা আগ্রহী হয় না, তবে আশা করা হচ্ছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে। বাড়ি সূর্যমুখীর 3 জাতের আবাদ করা হয়েছে, বীজ দেওয়া হয়েছে প্রকল্প থেকে এবং এই বীজ রাখা যাবে। তো আমরা আশা করি আগামী বছর, এই বছর যে বীজটা রাখবে এই বীজ দিয়ে আমরা আগামী বছর আমাদের লক্ষ্যমাত্রা যেটা সেটা অর্জন করতে পারবো। সূর্যমুখী তেল ভাঙানোর মেশিনের ব্যবস্থা থাকলে এই জেলার কৃষকরা আরও বেশি সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা এখন মৃত্যুপুরী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর দ্বিতীয় অধ্যায়ে হামলা আরও জোরদার করেছে তেল আবিব। এরই মধ্যে উপত্যকার খান ইউনিস ও রাফা অঞ্চলের মোরাক করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে নেতানিয়াহু সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চুক্তি ভঙ্গের পরে পর্যন্ত 15 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত হয়েছে তুরস্ক, সৌদি আরব, মিশর সহ কয়েকটি মুসলিম রাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাক করিডোর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।
গত 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওই সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা। সঙ্গে সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। এই করিডরটির নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা অঞ্চলটি খান ইউনিস থেকে আলাদা হয়ে যায়। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানান, রাফা এখন থেকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত হবে। হামাস নির্মূল ও সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত আর কোনো ফিলিস্তিনিকে সেখানে অবস্থান করতে দেওয়া হবে না। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে একমত হয়েছে তুরস্ক, সৌদি আরব, মিশর সহ কয়েকটি মুসলিম রাষ্ট্র। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত কূটনৈতিক সম্মেলনে এই কথা জানায় অংশ নেওয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। 3 বছরে সর্বনিম্নে নেমেছে মার্কিন মুদ্রা ডলারের মান। শুক্রবার ডলারের মূল্যে কমে 99.01 দাঁড়িয়েছে, যা 1 বছরের মধ্যে ডলারের মানের প্রায় 8% পতনের রেকর্ড। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ডলারের মানের বেশি পতন ঘটেছে। এদিকে ইউরোর বিপরীতে ডলারের মান কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় অঞ্চল তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীরা এখন ইউরোতে বেশি আস্থা রাখছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনিদের জন্য কাঁদলেন দেশের লাখো মানুষ। গণহত্যার বিচার এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিনের আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টা। রিফর্ম নিয়ে জনমত তৈরিতে কাজ করছে কমিশন। চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় একজন শনাক্ত, শাহবাগ থানায় মামলা। ফ্যাসিবাদের দোসররা জড়িত বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ। মুসলিমদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এ পর্যন্ত নিহত 3। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।